আসসালামু আলাইকুম। রনি দ্য অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একাদশ ঘোষণা করেছে সেই একাদশ নিয়ে। একাদশে রয়েছে তিনজন ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম ও পারভেজ ইমন। টপ অর্ডারে খেলবেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমকে। ফিনিশারের ভূমিকায় দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিককে। দলে রয়েছে তিনজন স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। ঘোষিত একাদশে স্থান পেয়েছেন চারজন ফাস্ট বোলার। তারা হলেন তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। দলটির নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। ঘোষিত দলটি নিয়ে আমার তিনটি প্রশ্ন আছে। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে কেন আবার ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো? দ্বিতীয়ত, নাজমুল হোসেন শান্ত কী এমন আহামরি পারফরম্যান্স করল যার ভিত্তিতে তাকে আবার ন্যাশনাল টিমে নেওয়া হলো? তৃতীয়ত, ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ভাবা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আসরে, একটা মেগা আসরে কোন যোগ্যতার কারণে পারভেজ হোসেন ইমনকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে? তার থেকে ভালো কেউ কি ছিল না? চলুন দেখি। আসি আমার প্রথম কোশ্চেনে। নাজমুল হোসেন শান্ত ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমরা আফগানিস্তানে সিরিজ খেলেছি, সেখানে আমরা হেরেছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের যে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল, সেখানে ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আমরা ৩ ওটাতেই হেরেছি। কিন্তু মিরাজের পারফরম্যান্স ছিল অসাধারণ। সে প্রথম ম্যাচে করেছিল ৭৪, পরের ম্যাচে করেছিল ১ রান এবং তৃতীয় ম্যাচে করেছিল ৭৭ রান। যদিও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হেরেছে, তবে মিরাজের পারফরম্যান্স ছিল অসাধারণ। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই সে ভালো করেছে। আমি যদি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির পরিসংখ্যান আপনাদেরকে একটু দেখাই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১১টি ওডিআই ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ মাত্র ৪টি ওডিআই ম্যাচ জিতেছে। বাকি ৭টিতেই বাংলাদেশ হেরেছে। আবার যদি টি-টোয়েন্টির কথা বলি, ২৪টি টি-টোয়েন্টি খেলে মাত্র ১০টি টি-টোয়েন্টিতে জয়লাভ করেছে এবং বাকি ১৩টিতেই বাংলাদেশ পরাজিত হয়েছে। একটি টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আবার যদি এলিট শ্রেণীর টেস্টের কথা বলি, সেখানে বাংলাদেশ ১০টি টেস্ট খেলে ৩টিতে জিতেছে এবং ৭টিতেই হেরেছিল। এই ছিল নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির সফলতা। ওডিআই, টি-টোয়েন্টি, টেস্ট মিলে আমরা ৪৫টা ম্যাচ খেলে মাত্র ১৭টা ম্যাচে জয়লাভ করেছি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। এমন একটা লোককে বাদ দিয়ে আমরা মিরাজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে আবার তার থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে আবার আমরা সেই লোকটাকেই দিলাম। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আমরা ইউএসের মাটিতে খেলেছি, সেখানে হোয়াইট ওয়াশ হয়েছি। আফগানিস্তানের মতো দলের সাথেও আমরা সিরিজ হেরেছি। আমরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও খুব বাজেভাবে হেরেছি। আমরা ভারতের যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানেও আমরা খুব খারাপ করেছি। এরকম একটা লোককে আবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার ক্যাপ্টেন্সির দায়িত্বে নিয়ে আসলাম। এর থেকে বিকল্প কাউকে কি আমরা পাইনি? একটা সময় ছিল আমাদের তেমন ভালো প্লেয়ার ছিল না। ১৫ জন প্লেয়ার গুছাতেই আমরা হিমশিম খেতাম। আমাদের খালেদ মাহমুদ সুজনের মতো মিডিয়াম ফাস্ট বোলারকেও আমরা ১০ ওভার তার জন্য বরাদ্দ রাখতাম। কিন্তু আমাদের সেই অবস্থার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন আমাদের অনেক প্লেয়ার আছে। নাজমুল হোসেন শান্ত ৩ নাম্বারে ব্যাট করে। ৩ নাম্বারে ব্যাট করার জন্য নাজমুল হোসেন শান্তর থেকে আরও অনেক যোগ্য প্লেয়ার আমাদের আছে। কিন্তু সেই যোগ্য প্লেয়ারটাকে বের করার জন্য যে কিছু সময় ভাবতে হবে, কিছু পরিসংখ্যান দেখতে হবে এবং কিছু ব্রেন স্টর্মিং করতে হবে। সেই সময়টা দেওয়ার মতো সময় হয়তো আমাদের নির্বাচকদের নেই। এবারের বিপিএলে নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশালের হয়ে খেলছে। এখন পর্যন্ত মানে ১২ জানুয়ারির আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছে। এই ৪টি ম্যাচে সে রান করেছে ০, ৯, ৪ এবং ৪১। অপরদিকে এবারের বিপিএলে জাকির হোসেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। ৫টি ম্যাচে সে রান করেছে ১৮, ৫০,
25, 58 এবং 75। জাকির হোসেন ৩ নম্বরে ব্যাট করে, শান্ত ৩ নম্বরে ব্যাট করে। তো ৩ নাম্বার পজিশনের জন্য শান্তর থেকে জাকির এখন সবচেয়ে ভালো ফর্মে আছে। আমরা শান্তকে নিলাম, কিন্তু শান্তর থেকে অনেক ভালো পারফরম্যান্স করা জাকের হোসেনকে আমরা নিলাম না। শান্তর চেয়ে ভালো খেলার পরও আমরা জাকের হোসেনকে ন্যাশনাল টিমে নিলাম না। কিন্তু আমরা শান্তকে নিলাম। কেন নিলাম? জাকের হোসেন যে ভালো খেলল, সে তার মূল্যায়নটা কেন পেল না? আবার ব্যাকআপ ওপেনার হিসেবে আমরা পারভেজ হোসেন ইমনকে নিলাম। ইমন এবার বিপিএলে ৩টি ম্যাচ খেলেছে। ৩টি ম্যাচে রান করেছে ১৩, ০, ১৭। পারভেজ হোসেন ইমনের থেকেও ভালো কাউকে খুঁজে পেল না বিসিবি কর্তারা। পারভেজ হোসেন ইমনের থেকেও অনেক ভালো ব্যাকআপ ওপেনার আমরা নিতে পারতাম, যারা অনেক ফর্মে আছে। যেমন আমরা নাঈম শেখের কথা বলতে পারি, আমরা এনামুল বিজয়ের কথা বলতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে দলটা ঘোষণা করেছে, এই দলে ২টা প্লেয়ার কোনোভাবেই যোগ্যতায় সুযোগ পাওয়ার মতো না। আমরা নাজমুল হোসেন শান্ত এবং পারভেজ ইমনকে বাদ দিয়ে তার পরিবর্তে হাসান মাহমুদকে নিতে পারতাম, শামীম হোসেন পাটোয়ারিকে নিতে পারতাম বা এনামুল হক বিজয়কেও নিতে পারতাম। আমাদের যে নির্বাচক আছেন, প্রধান নির্বাচক লিপু, ওনার আসলে ক্রিকেটে কোনো ভূমিকাই নেই। ওনার ক্রিকেটে একটাই পরিচয়, উনি সাবেক অধিনায়ক, উনি দেশের ১ম অধিনায়ক। উনি যেভাবে ক্রিকেটকে নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় যেন সেটা আধুনিক ক্রিকেটের সাথে সামঞ্জস্য নয়। তিনি তার জীবনে ৭টি ওয়ানডে খেলেছেন এবং ৭টি ওয়ানডেতে তিনি ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ৭টিতেই বাংলাদেশ হেরেছে। তার ব্যাটিং গড় ছিল ৮-এর কিছু বেশি। এমন একজন লোকের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। তিনি যেরকম একটি দল ঘোষণা করেছেন, এরকম একটি দল ক্লাস 6 বা 7 এ পড়া বাচ্চারাও দিতে পারবে। আমি আমাদের নির্বাচক মণ্ডলীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, লর্ডের উপরেও লর্ড আছে এবং লর্ডদেরকে যারা সিলেক্ট করে তারা হচ্ছেন বড় লর্ড। খেলাধুলার সকল আপডেট পেতে রনিদ অলরাউন্ডারের সাথেই থাকুন।